স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি আমি কানিস লাবনী। অবশেষে দেশ ছাড়লেন সমালোচিত সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান। বৃহস্পতিবার রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি। রাত ১১টা ২০ ফ্লাইটটি বিলম্বিত হয়। এর আগে রাত ৯টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ভাই বিচারপতি মাহমুদ হাসান তালুকদার। এসবের আগে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডক্টর মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদ হারান সাবেক এই প্রতিমন্ত্রী। দেশজুড়ে আলোচনায় থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠানো হয়। এছাড়া মেয়র আব্বাসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরই মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। উল্লেখ্য, রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধু মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামে স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন। বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ড শেষে মেয়র আব্বাস আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ১২ ডিসেম্বর প্রাথমিকভাবে 5G চালু করবে টেলিটক, যার কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে ও নোকিয়া। প্রাথমিকভাবে ৭টি স্থান থেকে 5G এক্সপেরিয়েন্স করা যাবে বলে জানিয়েছেন টেলিটকের প্রধান নির্বাহী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, এর মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে গেল বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 5G ইন্টারনেট সারা বিশ্ব যাকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার বলে মনে করছে। ২০১৮ সালে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে প্রথম 5G নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ। ১২ ডিসেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে 5G যুগে। এরই মধ্যে মোট ৭টি পয়েন্টে শেষ হয়েছে টাওয়ার বসানোর কাজ। টেলিটকের প্রধান নির্বাহী জানান, মার্চ থেকেই 5G সুবিধা দেওয়ার জন্য স্পেকট্রাম কিনতে পারবে অন্য অপারেটরগুলো। সামনের বছরেই কিন্তু 5G স্পেকট্রামের নিলামও আমাদের বিটিআরসি যাবে, এবং স্পেকট্রামের নিলামে চলে গেলেই কিন্তু এই ব্যবসাটা, এই ক্লায়েন্টটাকে, বিজনেসটাকে দেখে তারাও এটাকে এইদিকে ম্যাটেরিয়ালাইজ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো 5G সুবিধায় কারিগরি সহায়তা দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, এআর ভিআর জিবিপিএস স্পিড সহ 5G ইন্টারনেটে সুবিধা মিলবে বৃহৎ পরিসরে। আপনার ফোন থেকে নেটওয়ার্ক ঘুরে ফিরে আসতে সময় নিচ্ছে ৬০ মিলি সেকেন্ড। এমনিতে শুনতে অনেক কম মনে হয়, কিন্তু 5Gতে এটা চলে আসবে ৫ থেকে ১০ মিলি সেকেন্ডে। তাতে করে যেটা হবে যে অনেক অনেক নতুন সার্ভিস আমরা 5Gর মাধ্যমে আরও অনেক কম ল্যাটেন্সিতে দিতে পারবো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, 5G ইন্টারনেট চালু হলে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। 5G ডিভাইসেস রপ্তানি করা, এটা আমার জন্য একটা বড় মোটো, এবং এই জায়গাটায় আমরা অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পারবো। 5G ইন্টারনেট চালু হলে স্মার্ট সিটি, স্মার্ট পোর্ট, স্মার্ট মেডিসিন, স্মার্ট এডুকেশন সহ শিল্প ও প্রতিষ্ঠান ভিত্তিক নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে 3G এবং 4G অবদান রেখেছিল মানুষের ব্যক্তিগত ব্যবহারে। তবে এই ব্যক্তিগত ব্যবহার থেকে যখন 5G চালু হবে, তখন তা অবদান রাখবে চতুর্থ শিল্প বিপ্লবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় চরম হতাশায় চট্টগ্রামের সাধারণ মানুষ। চাল, ডাল, চিনি, তেলের দাম আগেই বাড়তি ছিল, এখন বেড়েছে আটা ও পেঁয়াজের দামও। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে বিদেশের বাজারে দাম বেশি বলছেন বিক্রেতারা। এ অবস্থায় বাজারের পাশাপাশি আমদানি এবং মজুদের উপর নজরদারির আহ্বান ক্যাবের। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রামের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ভোগ্যপণ্য। কোনোটির দাম সপ্তাহের ব্যবধানে ৩ টাকা কমলে পরের সপ্তাহে বেড়ে যায় ৫ টাকা। চাল, ডাল, চিনি, তেল সহ সব পণ্যেরই দাম চড়া। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও আটার দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা।
খুচরা বাজারের দাম বাড়তি এখন খুবই খারাপ এখন, মানে 30 টাকার সবজি এখন বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা। বাজারের রেটটা একটু ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে, এটা অস্বাভাবিক মনে হয়। রেগুলার যদি আপনার মনিটরিং হয়। বাজারে শীতকালীন সবজিও এসেছে প্রচুর, কিন্তু কমেনি দাম। পাইকারি বাজার আমদানি পণ্যে ভরপুর থাকলেও বিক্রেতারা বলছেন বেশি দামে আমদানি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। এটা তো আর আমাদের দেশের ভিতরে কোনো তৈরি না, এগুলো তো বিদেশের লোকে বুকিংয়ের লোক কথা। বুকিং বাড়লে বাড়ে, কমলে কমে। বাজারে কোনো তদারকি নেই দাবি করে ক্যাব বলছে নজরদারির পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে যেন টিসিবির মাধ্যমে ভোগ্য পণ্যের বিক্রি বাড়ানো হয়। ভোগ্য পণ্যের বাজারগুলো ঠিকমতো তদারকি করা দরকার। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে, বিশেষ করে টিসিবি বা অন্যান্য যে সেবাগুলি আছে এগুলো অব্যাহত রাখার দরকার বলে আমি মনে করি। মূল্যবৃদ্ধির পেছনে কোনো অসাধু চক্র জড়িত থাকলে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন খুচরা বাজারের ক্রেতা বিক্রেতারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। নওগাঁ ও দিনাজপুরে এবছর আমন ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে, তবে বাজারে ধানের দর না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, 1 বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা, অথচ সেই ধান বাজারে বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকায়। এতে মন প্রতি লোকসান হচ্ছে 2 থেকে 250 টাকা। এ অবস্থায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের তদারকি চান তারা। বাবুল আক্তার রানার ও ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নওগাঁয় আমন ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে। বর্তমানে প্রায় 85% আমন ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। তবে ফলন ভালো হলেও হাটবাজারে দর না থাকায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা। বর্তমানে হাটে প্রতি মন স্বর্ণা 5 ধান 1,030 টাকা, চিনি আতপ ধান 1,650 টাকা এবং ব্রি 49 ধান 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মন প্রতি লোকসান হচ্ছে 2 থেকে 250 টাকা। ধান টান তুলে লে যায় যারা, আমরা হয়তো বেশি, আমাদের বেচতে গেলে আমাদের দাম তেমন পাই না। মধ্যভোগী যারা তারাই লাভবান হয়। ওষুধের দাম বেশি, পেট পাটালির দাম বেশি, এজন্য আর সব কিছু দিয়ে আমাদের কিছু থাকে না। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকরা ঘরে ফসল তোলার সাথে সাথে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দিচ্ছে। এ কারণেই তারা ধানের দর কম পাচ্ছে। ধান বা যে কোনো ফসল তোলে, তাদের প্রয়োজন হচ্ছে সাথে সাথে বিক্রি করে, তখন একটু দাম কম থাকে। পরিয়ারা মাঝখানে সেটা ক্রয় করে কিছুদিন রেখে পরবর্তীতে বিক্রি করে তারা একটু লাভবানই হয়। একই চিত্র দিনাজপুরেও। এখানকার বিভিন্ন বাজারে মোটা ধানের দাম 75 কেজির বস্তা 2,000 টাকা, আর চিকন ও সুগন্ধি ধান সর্বোচ্চ বিক্রি হচ্ছে 3,500 টাকা দরে। কৃষকরা বলছেন, এবছর সার ও ডিজেলের দর বৃদ্ধির কারণে গেল বছরের চেয়ে এবছর ধান উৎপাদনের খরচ বেড়েছে। বর্তমান বাজারে ধানের যে দর, তাতে তাদের লোকসান গুনতে হচ্ছে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের গৃহস্থের পোষায় না। ধান বিক্রি করছি 1900 থেকে 1800, 1900, 2000, এতে আমাদের লস হবে। তবে মোটা ও চিকন ধানের দাম এবার বেশি, এমন দাবি ব্যবসায়ীদের। এরকম যদি বাজার থাকে তাহলে আমরা ধান কিনিয়া লাভ হবে এবং কৃষকও বাজার পাবে। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় চলতি আমন মৌসুমে মোট 2,60,850 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুরের ক্রসিং। দীর্ঘদিন ধরে এখানে একটি ওভারপাস নির্মাণের দাবি স্থানীয়দের। দর্শক, বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। রতন, এই ক্রসিং নিয়ে আসলে কি বলছেন স্থানীয়রা? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন। লাবুরি, এই অংশটা ঢাকা চট্টগ্রামের লালপুরের এই অংশটা হচ্ছে যে খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে কারণ কি, এখানকার যে সদর উপজেলার 5টি ইউনিয়নের বাসিন্দাকে এখান দিয়ে এই ক্রসিং দিয়ে পারাপার করতে হচ্ছে, এবং এর পাশাপাশি কিন্তু পুরো সোনাগাজী উপজেলার বাসিন্দাদের কিন্তু ফেনী শহরে আসতে হলে এই ক্রসিং থেকেই পারাপার করতে হচ্ছে। যার কারণে আসলে এই অংশটা যেহেতু দূরপাল্লার বাস এবং ট্রাক যাতায়াত করে, এই অংশটিকে ক্রসিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ মানুষকে এবং অনেক ছোটোখাটো যানবাহনকে।
আসলে এই হাইওয়ে পুলিশ এই অংশটিকে রেড জোন হিসেবে আখ্যায়িত করেছেন। গত 5 বছরে এখানে অন্তত অর্ধশত মানুষ মারা গেছে। আমি এখানকার বাসীদের তাদের একটি দাবি এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা। আমি এখন কথা বলার চেষ্টা করব এখানকার নিরাপদ সড়ক চাই আন্দোলনের ফেনী সাধারণ সম্পাদক সাদাত হোসেনের কাছে। যে আপনি তো নিরাপদ সড়ক চাই নিয়ে আপনারা আন্দোলন করছেন, ফেনীবাসী যে এই যে এখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, আপনাদের এটা কিভাবে রোধ করা যায় দুর্ঘটনাটাকে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে অসংখ্য দুর্ঘটনা, ছোট বড় দুর্ঘটনা প্রতিদিনই এখানে ঘটে থাকে। ফেনীর দক্ষিণাঞ্চলের লক্ষ মানুষ প্রতিদিন এই মহাসড়ক হয়েই তারা ফেনী শহরে যাতায়াত করছে এবং এখানে ছোট বড় যে সকল যানবাহন, সিএনজি অটোরিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন এমনকি পায়ে হেঁটেও এই মহাসড়ক পাড়ি দিচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। সে কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী তিনি ইতিমধ্যে এখানে জেলাবাসীর দাবির প্রেক্ষিতে একটি আন্ডারপাস করার ঘোষণা দিয়েছিলেন 2019 সালে, কিন্তু 2 বছরেও এটি বাস্তবায়ন হয়নি। ফেনীবাসী চায় যে ফেনীতে এই দুর্ঘটনা রোধকল্পে দ্রুত লালফুলে আন্ডারপাসটি যাতে করে বাস্তবায়ন হয়, না হলে যেভাবে দুর্ঘটনা এখানে ঘটে চলছে এখানে জি লাবণী, উনি বলতে চাচ্ছেন যে ওনার আন্দোলনের এবং ফেনীবাসীর যে দাবি, যেটা যে সড়ক ও সেতুমন্ত্রী উপাধি করে যেভাবে ঘোষণা দিচ্ছেন এখানে আন্ডারপাস করার, সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয়, তাহলে দুর্ঘটনা রোধ করা যাবে। জি লাবণী, এই ছিল আমার কাছে এখানকার দুর্ঘটনা প্রবণ এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রতন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ঝুঁকিপূর্ণ ক্রসিং রয়েছে তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুরনো প্লাস্টিক বর্জ্য আর ফেলনা নয়, চট্টগ্রামে একের পর এক গড়ে উঠছে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কারখানা। অল্প পুঁজিতে কোটি টাকার ব্যবসা হওয়ায় ভাগ্য পাল্টে গেছে চট্টগ্রামের 200-র বেশি উদ্যোক্তার। এসব বর্জ্য রিসাইক্লিং করে দেশের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে নতুন নতুন প্লাস্টিক পণ্য, বিদেশেও হচ্ছে রপ্তানি। শুধু তাই নয়, এসব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এক ধরনের সুতা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। যে প্লাস্টিক বর্জ্যের কারণেই বন্ধা হচ্ছে মাটি, দূষিত হচ্ছে পরিবেশ, সেই বর্জ্য থেকে জীবিকার ব্যবস্থা হয়েছে দেশের 5 লক্ষাধিক মানুষের। পথেঘাটে এবং নালা নর্দমায় পড়ে থাকা এসব প্লাস্টিক বর্জ্য কুচি করে পেট ফ্লেক্স হিসেবে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এসব প্লাস্টিকের যোগান দিচ্ছে পরিবেশ বন্ধুর টোকায়। মিনারেল ওয়াটারের খালি বোতলগুলো এনে আমরা ওই বাসা থেকে এনে বাঙালি দোকানে আমরা ওই বিক্রি করি। যারা হকার আছে তারা আমাদের কাছে বিক্রি করে, ওদের কাছ থেকে আমরা নিয়ে এগুলো আমরা পাইকারি হিসেবে দিয়ে দিই। রিসাইকেলিং কারখানায় আধুনিক মেশিনে পুরনো প্লাস্টিক ভেঙে করা হচ্ছে কুচি। এইসব প্লাস্টিক কুচি থেকেই আবারও তৈরি হচ্ছে নতুন পণ্য। স্ক্র্যাপ বিক্রেতা যারা এলাকায় গিয়ে খুঁজে কিনে আনার পরে রিকন্ডিশন করে এগুলো নতুন প্লাস্টিক তৈরি করা হয়। এক্সট্রুডার লাইন যেটা পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক এর দানায় পরিণত করি, এগুলো আমরা মিক্স করে নতুন প্রোডাক্ট বানাই। বেসিক্যালি 100% রিসাইকেলই আমরা করি। অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ায় এসব ব্যবসার প্রতি আগ্রহ বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। প্লাস্টিক বর্জ্য এখন সম্পদ। ছুঁড়ে ফেলা প্লাস্টিকের বোতল কিংবা ভাঙা প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন প্লাস্টিকের তৈজসপত্র। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। শীতের সবজির জন্য বিখ্যাত কুমিল্লার নিমসার বাজার। এখান থেকে প্রতিদিন ট্রাক ট্রাক সবজি সরবরাহ হয় ঢাকা ও চট্টগ্রামের বাজারে। দর্শক, বিস্তারিত জানাতে কুমিল্লার নিমসার বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। পাইকারি বাজার হিসেবে বিখ্যাত এই নিমসার বাজারে শীতের সবজির সরবরাহ কেমন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে? লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল। আমি আছি কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় কাঁচা সবজির বাজার নিমসার পাইকারি বাজারে এসেছি। এখানে আমরা যেটি দেখেছি যে আসলে এই নিমসার পাইকারি বাজার থেকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে ব্যবসায়ীরা এই কাঁচা সবজি কিনে নিয়ে কিন্তু তারা বিক্রি করছেন এবং এই বাজারে কিন্তু প্রতিদিনে কিন্তু কোটি টাকার বেচা কিনা হয়। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে
যারা কৃষক রয়েছেন তাদের ফসলের জমি থেকে উৎপাদিত কাঁচা সবজি নিয়ে তারা প্রতিদিন ভোর বেলায় এখানে আসেন এই নিমসার বাজারে। এবং আমরা আরও জানতে পেরেছি যে আসলে মধ্যরাত থেকে কিন্তু এই সবজির বাজার কিন্তু জমজমাট হয়ে ওঠে এবং এখানে কিন্তু আসলে ভালো দামের আশায় কিন্তু কৃষকরা আসছেন এবং তারা খুব খুশি যে এখানে ভালো দামে বিক্রি করতে পারছেন। এবং যারা ব্যবসায়ী বিভিন্ন প্রান্তের থেকে আসেন তারাও কিন্তু আসলে ট্রাকে করে বিভিন্ন রকমের সবজি নিয়ে যাচ্ছেন। তো আমরা এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই নিমসার বাজার কিসের জন্য বিখ্যাত এবং এখানে কারা আছে সবজি নেওয়ার জন্য? নিমসার বাজার অত্যাধুনিক সব ধরনের সবজি পাওয়া যায় এখানে। কুমিল্লার সবচেয়ে বৃহৎ বাজার, এই বাজার থেকে রামগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, সিলেট এখান থেকে মালামাল যায়। এখানে উত্তরবঙ্গে থেকে সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে বড় বড় গাড়ি আসে। এখান থেকে অল বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার মধ্যে এই সবজিগুলা বিতরণ হয় আর কি। দাম কেমন এখানকার সবজি? দাম ইনশাল্লাহ ক্রেতারও বিক্রি করে শান্তি পায় এবং বিক্রেতারাও বিক্রি করে শান্তি পায়। আড়তদারও ব্যবসা করতে পারতেছে ইনশাল্লাহ, সবাই সুষ্ঠু সমস্ত ব্যবসা করতেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন লাবণী, এখানকার একজন ব্যবসায়ী জানাচ্ছিলেন যে এই ঐতিহ্যবাহী নিমসা কাঁচা বাজারে কিন্তু আসলে দামও কিন্তু কম রয়েছে এবং সব কিছু মিলিয়ে নিমসা বাজার খুবই জমজমাট এবং শীতকালীন শাকসবজি কিন্তু ভরপুর রয়েছে বর্তমানে নিমসার বাজারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী, ধন্যবাদ জীবন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শীতের সবজির জন্য বিখ্যাত কুমিল্লার নিমসার বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে যাদের অবদান 25%, সেই এসএমই উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন নিজ শক্তিতেই। কার্যকর সহযোগিতা তাদের এগিয়ে দিতে পারে অনেক দূরে। সরকারি প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন মনে করে উদ্যোক্তাদের ঋণ সুবিধা সহজ করতে কাজ করছে তারা। সফল উদ্যোক্তারা মনে করেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য বিক্রির জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রয়োজন। সুলতান আহমেদের প্রতিবেদন। মেলায় ইশরাতের এই গোছানোর চেষ্টা ঠিক যেন গুছিয়ে দিয়েছে তার জীবনকেও। ব্যাংকার থেকে তিনি এখন একজন সফল ও স্বাধীন নারী উদ্যোক্তা, কাজ করছেন পাট পণ্য নিয়ে। এসএমই মেলায় তার প্রতিষ্ঠান তুলিকায় দেখা মিলবে হরেক রকম পাটের তৈরি পণ্য, তবে বিক্রি নিয়ে সন্তুষ্ট নন ইশরাত। প্রচুর উদ্যোক্তা এখানে এসছেন এবং প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে। নতুন নতুন মানুষ যখন ভিজিট করতে আসবে ডেফিনেটলি ওনারা অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট পাবে। আপনারা যদি দেশীয় প্রোডাক্ট নিতে চান এবং আমাদের দেশে কত ভালো ভালো মানের কত ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে এটা দেখতে চাইলে অবশ্যই একবার এসএমই মেলায় ঘুরে যাওয়া উচিত। তার মতো হাজারো নারী উদ্যোক্তা এখন স্বাবলম্বী হয়ে উঠেছে নিজ গুণে। এসএমই মেলায় দেখা মিলছে তাদের নিপুণ হাতে গড়া নানা পণ্য। কেউ কাপড়, কেউ চামড়া পণ্য, কেউ খাদ্যপণ্য নিয়ে অংশ নিয়েছেন এসএমই মেলায়। সারা দেশের লাখ লাখ উদ্যোক্তাদের বেড়ে ওঠার গল্পের কিছুটা শুনতে পাওয়া যাবে এখানে। যেহেতু কোভিডকালীন সময়ে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, এই কারণে প্রাকৃতিক পণ্যের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রতি মানুষের নজর অনেক বেশি বেড়েছে। যদি পজিটিভ চিন্তা ভাবনাটা কাজ করে তাহলে এই সেক্টরটা কিন্তু দিন দিন গ্রো করবে, আর এখানে ওমেন এন্টারপ্রেনাররা কিন্তু অনেক ভালো কাজ করবে। এসএমই ফাউন্ডেশনের হিসেবে সারা দেশে উদ্যোক্তার সংখ্যা প্রায় 80 লাখ। করোনায় আবার ঝরে পড়েছেন অনেকেই। দেশের মোট কর্মসংস্থানের 80% তৈরি করছে এসএমই খাত। তবে সরকারি বেসরকারি সুবিধা কতটুকু মিলছে তাদের? সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর হিসেব বলছে 62% এসএমই উদ্যোক্তা পায় না ঋণ সুবিধা। আমাদের R&D, ইনোভেশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে একটা বড় ঘাটতি আছে। আমাদের এসএমইরা যে পণ্যগুলো তৈরি করছে তারা যাতে তাদের পাবলিক প্রকিউরমেন্ট পলিসির সুযোগটা পেয়ে তাদের বাজারটা অন্তত স্থিতিশীল হয় এবং নিশ্চিত হয়। প্রোডাক্ট প্যাকেজ এই শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি বণ্টিত হবে এবং আমি আশা করি এর মধ্য দিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের নতুন ব্যবসা সম্প্রসারণ, বর্তমান ব্যবসার ক্ষেত্রে আর্থিক যে সংকট আছে তা মোকাবেলা করা এবং পণ্য এবং সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তৈরি পোশাক নয়, সুযোগ পেলে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার চলে যাচ্ছি একটু ভিন্ন প্রসঙ্গে। ঢাকা গাজীপুর মহাসড়ক, যেখানে ভোগান্তি যেন শেষ হতে চায় না। 1 ঘন্টার পথ পেরোতে সময় লাগে 3 থেকে 5 ঘন্টা।
দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, আজ ছুটির দিনে এই ঢাকা গাজীপুর মহাসড়কের চিত্র কেমন আমাদের কিছু জানাবেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই রাজধানী ঢাকার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমি এর মধ্যে দাঁড়িয়েছি গাজীপুরের সেই গাজীপুর চৌরাস্তা এলাকা। আমি যদি আপনাকে দেখাই, আজকে কিন্তু সেই সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার দিন হওয়ার পরও কিন্তু এই মহাসড়কের সেই গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী আবদুল্লাপুর বিমানবন্দর পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এই মহাসড়কে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ মানুষের। এই ভোগান্তি কবে নাগাদ শেষ হবে মহাসড়কে যাতায়াতকারী এবং সাধারণ মানুষ কিন্তু তা জানেন না। আমি কিন্তু এই গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং এই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। আসলে এর শেষ কোথায় তারাও কিন্তু আমাদেরকে জানাতে পারে না, যদিও প্রশাসন আমাদেরকে জানিয়েছেন 2022 সালে এর কাজ শেষ হবে। গাজীপুরের এই গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী আবদুল্লাপুর বিমানবন্দর পর্যন্ত এই মহাসড়কের বিআরটি প্রকল্পের কাজ, উন্নয়নের কাজ হাতে নেওয়ার পরই কিন্তু এই ভোগান্তিটা আরও বেড়ে যায়। তো এই যে মহাসড়কের দুর্ভোগ, আমি যদি কথা বলি একজন এই যে মহাসড়কের দুর্ভোগ, আপনারা এটা কতটা দুর্ভোগ পৌঁছাচ্ছেন? অবশ্যই আমাদের দুর্ভোগ, এটা প্রশাসন যত দ্রুত ব্যবস্থা যেমনটি শুনছিলেন যে আসলে মহাসড়কে কিন্তু চলাচল করে এই দুর্ভোগে কিন্তু সাধারণ মানুষ এখন অনেকটা অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। আজকে শুক্রবার দিন, ছুটির দিন হওয়ার পরে কিন্তু সেই সকাল থেকে এই মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী আবদুল্লাপুর বিমানবন্দর পর্যন্ত কিন্তু এই গাড়ির জটলা লেগে যায়। আর এই জটলা কিন্তু শুধু এই মহাসড়কে সীমাবদ্ধ থাকে না, আশেপাশের সড়কগুলোতেও লেগে যায় এবং সেই টঙ্গী হয়ে বিমানবন্দর হয়ে রাজধানীতেও কিন্তু এই মহাসড়কের জটলা লেগে যায়। তো গাজীপুরের এই মহাসড়কের সর্বশেষ আমার কাছে এই ছিল। সর্বশেষ আমি ফিরে এসেছি স্টুডিওতে। লাবণী, ধন্যবাদ জিনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা গাজীপুর মহাসড়কের চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ জানাবো। আজ শুক্রবার বিকেলে ভারতের দিল্লির সেনানিবাসে প্রয়াত শীর্ষ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত সহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ দিল্লিতে আনা হয়। রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত প্রয়াত প্রতিরক্ষা প্রধানের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিল্লি সেনা ছাউনির ব্রাড স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য হবে। একই সাথে অন্যান্য সামরিক কর্মীদের শেষকৃত্য যথাযথ সামরিক সম্মানের সঙ্গে সম্পন্ন করা হবে। দর্শক, এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।